সফটওয়্যার ডিজাইন শুনলে মনে হয় খুব কঠিন কিছু, তাই না? কিন্তু এটা আসলে কোনো জাদু নয়। এটা একটা দারুণ গোছানো প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা প্রতিদিন যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো তৈরি হয়। চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক। তো আসল প্রশ্নটা কি? কিভাবে একটা দুর্দান্ত সফটওয়্যার তৈরি করা যায়? এর পেছনের মূল নকশা বা ব্লুপ্রিন্টটা আসলে কি? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ডিজাইনের মূল নকশাটা কি, তারপর এর ভিত্তি কিভাবে তৈরি হয়, সিস্টেমের ভেতরে ডেটা কিভাবে চলাচল করে, আর অবশ্যই ব্যবহারকারীর অভিজ্ঞতা কিভাবে আরও ভালো করা যায়। আর শেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো জিনিসটা মিলিয়ে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, ডিজাইনের মূল নকশা মানে মাস্টার প্ল্যানটা বোঝা। জেনে রাখা ভালো, প্রত্যেকটা অসাধারণ সফটওয়্যারের পেছনে কিন্তু একটা খুব ভালো পরিকল্পনা থাকে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি তৈরির মতো। আর্কিটেক্টের প্ল্যান ছাড়া কি একটা বড় বিল্ডিং বানানো সম্ভব? নিশ্চয়ই না। সফটওয়্যারের ক্ষেত্রেও ঠিক তাই, একটা ভালো ডিজাইন ব্লুপ্রিন্ট দরকার হয়। এই নকশাটাই ঠিক করে দেয় যে সফটওয়্যারটা শুধু কাজ করবে তাই না, বরং সেটা হবে মজবুত, নির্ভরযোগ্য আর ব্যবহার করতেও অনেক সহজ। প্ল্যান তো হলো, এবার ভিত তৈরির পালা, তাই না? যে কোনো সফটওয়্যারের ফাউন্ডেশন বা ভিত্তি হলো দুটো জিনিস, এক ডেটা ডিজাইন আর দুই আর্কিটেকচারাল ডিজাইন। আর্কিটেকচারাল ডিজাইনকে বলতে পারেন সফটওয়্যারের কঙ্কাল, মানে একটা বাড়ির ফাউন্ডেশন বা মূল কাঠামো যেমন পুরো বাড়িটার আকার আর শক্তি ঠিক করে দেয়, এটাও ঠিক তাই। সিস্টেমের বড় বড় অংশগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকবে, কিভাবে কথা বলবে, পুরোটাই এই আর্কিটেকচারে ঠিক করা হয়। শুধু কাঠামো হলেই তো হবে না, তাই না? এর পাশাপাশি সমান জরুরি হল ডেটা ডিজাইন, মানে আমাদের এই সফটওয়্যার বাড়িটা কি ধরনের তথ্য নিয়ে কাজ করবে, সেই তথ্যগুলো কোথায়, কিভাবে সাজানো থাকবে, এই সব কিছুর উত্তরই লুকিয়ে আছে ডেটা ডিজাইনে। বেশ, তাহলে আমাদের বাড়ির কাঠামো তৈরি, তথ্যের জায়গাও ঠিক। এবার কি? এবার দেখতে হবে এর ভেতরে জিনিসপত্র, মানে আমাদের ডেটা কিভাবে চলাচল করবে। এটাই হলো সিস্টেমের ফ্লো ম্যাপিং। ডেটা ফ্লো ম্যাপ করা মানে হলো ডেটা সিস্টেমে ঢোকার পর থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত পুরো যাত্রাপথটা এঁকে ফেলা। আমাদের বাড়ির উদাহরণে ফিরে গেলে এটা অনেকটা প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের নকশার মতো। কোথায় ইনপুট, কোথায় প্রসেসিং হবে আর কোথায় আউটপুট, সবকিছু পরিষ্কার হয়ে যায়। ডেটা প্রবাহের দুটো মূল রাস্তা আছে। প্রথমটা হলো ট্রান্সফর্ম ফ্লো। এটা খুব সোজা সাপটা। ডেটা ঢোকে, সেটার উপর কিছু কাজ হয়, মানে ওটা ট্রান্সফর্ম হয় আর তারপর বেরিয়ে যায়, একদম সরল রৈখিক। আর দ্বিতীয়টা হলো ট্রানজ্যাকশনাল ফ্লো। এখানে একটা ঘটনা থেকেই অনেকগুলো কাজ শুরু হয়ে যেতে পারে। যেমন ধরুন, অনলাইন শপে যখন বাই বাটনে ক্লিক করা হয়, তখন একই সাথে পেমেন্ট প্রসেস হয়, স্টক থেকে জিনিস কমে যায়, আবার ডেলিভারির জন্য রিকোয়েস্টও চলে যায়। মানে একটা অ্যাকশন, কিন্তু কাজ অনেকগুলো। আচ্ছা, ডেটা কিভাবে চলাচল করবে সেটা তো বোঝা গেল। এবার সময় হয়েছে সফটওয়্যারের আসল বিল্ডিং ব্লক বা উপাদানগুলো নিয়ে ভাবার। এটাকে বলা হয় কম্পোনেন্ট লেভেল ডিজাইন। এখনকার দিনে সফটওয়্যার কিন্তু একটা বিশাল কোডের খণ্ড হিসেবে তৈরি হয় না, বরং এটা তৈরি হয় অনেকগুলো ছোট ছোট স্বাধীন অংশ বা কম্পোনেন্ট দিয়ে। ভাবুন তো, এগুলো যেন লেগো ব্লকের মতো। প্রত্যেকটা ব্লকের একটা নির্দিষ্ট কাজ আছে, আর এগুলোকে বারবার ব্যবহার করা যায়। কম্পোনেন্টের মধ্যে দুটো খুব কমন টাইপ আছে। একটা হলো ক্লাস বেসড কম্পোনেন্ট, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি। সহজ ভাষায় এটা একটা ছাঁচের মতো, যা দিয়ে একই ধরনের অনেক কিছু বানানো যায়। আরেকটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো বিশেষভাবে ওয়েবসাইটের জন্য তৈরি। যেমন একটা ওয়েবসাইটের সার্চ বার, বাটন বা মেনু, এগুলো সবই এক একটা কম্পোনেন্ট। এতক্ষণ তো আমরা সফটওয়্যারের ভেতরের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললাম, কিন্তু শেষ পর্যন্ত সফটওয়্যারটা তো মানুষ ব্যবহার করবে, তাই না? তাই চলুন এবার সেই দিকে নজর দিই যা ব্যবহারকারীরা সরাসরি দেখেন, ছোঁন এবং অনুভব করেন, মানে ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন। একটা ভালো ইউআই ডিজাইন করার দুটো গোল্ডেন রুল আছে। প্রথমত, ব্যবহারকর্তার স্মৃতিশক্তির ওপর চাপ কমানো, মানে এমন ডিজাইন করা যাবে না যাতে এক পেজের তথ্য মনে রেখে আরেক পেজে কাজ করতে হয়। আর দ্বিতীয়ত, কনসিস্টেন্সি বা সামঞ্জস্য রাখা, মানে একটা অ্যাপের সব বাটন, সব আইকন যেন দেখতে আর কাজ করতে একই রকম লাগে। এতে ব্যবহার করাটা অনেক সহজ হয়ে যায়। আর এই ভালো ইন্টারফেস কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় না, এর পেছনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রথমে ব্যবহারকারীর প্রয়োজনটা ভালো করে বোঝা হয়, তারপর সেটার উপর ভিত্তি করে একটা ডিজাইন বা প্রোটোটাইপ বানানো হয়, আর শেষে সেই ডিজাইনটা বাস্তবে তৈরি করে পরীক্ষা করা হয় যে এটা আসলেই ঠিকঠাক কাজ করছে কিনা।
সবচেয়ে মজার ব্যাপার হলো ডিজাইনারদের কিন্তু প্রতিবার নতুন করে চাকা আবিষ্কার করতে হয় না। তারা কিছু প্রতিষ্ঠিত ইউআই ডিজাইন প্যাটার্ন ব্যবহার করেন। এগুলো কি? এগুলো হলো কিছু কমন সমস্যার জন্য পরীক্ষিত সমাধান। যেমন ওয়েবসাইটে লগ করার ফর্ম বা শপিং কার্টের ডিজাইন, এগুলো প্রায় সব জায়গায় একই রকম, কারণ এই প্যাটার্নগুলো কাজ করে বলে প্রমাণিত। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন এই সব কিছুকে একসাথে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি। একটা কেস স্টাডি দেখা যাক। এই কেস স্টাডিতে আমরা দেখব কিভাবে একদম শুরু থেকে, মানে আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে ডেটা ফ্লো, কম্পোনেন্ট তৈরি আর সবশেষে ইউআইয়ের সামঞ্জস্য, এই সব নীতি কাজে লাগিয়ে একটা পূর্ণাঙ্গ সিস্টেম বানানো হয়েছে। আর এর ফলাফল কি? ফলাফল হলো একটা সঠিক ব্লুপ্রিন্ট বা নকশা মেনে চললে একটা সাধারণ আইডিয়াও কিভাবে একটা গোছানো, শক্তিশালী আর ব্যবহারকারী বান্ধব অ্যাপ্লিকেশনে পরিণত হতে পারে, সেটাই এখানে পরিষ্কার বোঝা যায়। তো পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? এটাই যে একটা অসাধারণ সফটওয়্যার কোনো দুর্ঘটনা নয়, এটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। এর পেছনে থাকে একটা খুব গোছানো, চিন্তাভাবনা করে বানানো ডিজাইন, ব্লুপ্রিন্ট, যেটা মেনে অত্যন্ত যত্ন নিয়ে পুরো জিনিসটা তৈরি করা হয়। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার যখন ফোনে নিজের পছন্দের কোনো অ্যাপ ব্যবহার করবেন, একটু থামবেন আর ভাবার চেষ্টা করবেন এর পেছনের এই যে অদৃশ্য ব্লুপ্রিন্টটা, সেটা ঠিক কেমন হতে পারে।